হেমন্ত মুখোপাধ্যায়ের আদি নিবাস ২৪ পরগনার বহরু গ্রামে, সংক্ষেপে বরু। ১৯২৮ সাল নাগাদ এই পরিবার কলকাতায় চলে আসেন। হেমন্ত মুখোপাধ্যায়ের বয়স তখন ৮ বছর। হেমন্ত মুখার্জির বাবা কালিদাস মুখোপাধ্যায় ভবানীপুরের রূপনারায়ণ নন্দন লেনে ১ কাঠা জমির ওপর ২খানা ঘরের একটা ছোট পাকা বাড়ি তৈরি করেছিলেন। পরে বাড়িটি ৩ তলা হয়। তাঁদের ছিল যৌথ পরিবার। হেমন্ত মুখার্জিরা ছিলেন ৪ ভাই ১ বোন। বড় ভাই শক্তিদাস মুখোপাধ্যায়, মেজ হেমন্ত মুখোপাধ্যায়, সেজ তারাজ্যোতি মুখোপাধ্যায় এবং ছোট অমল মুখোপাধ্যায়। বোনের নাম নীলিমা। পরবর্তী জীবনে শক্তিদাস মুখার্জি কোর্টের স্টেনোগ্রাফারের চাকরি করতেন। তারাজ্যোতি মুখার্জি সাহিত্যিক হিসেবে সুনামার্জন করেন, আর অমল মুখার্জি বেশ কয়েকটি বাংলা ছবিতে সঙ্গীত পরিচালনার পাশাপাশি নিজেও গায়ক হিসেবে কিছুটা সাফল্য পেয়েছেন। কালিদাসবাবুর বাড়ির কাছেই একটা হাই স্কুল ছিল, নাসিরউদ্দিন মেমোরিয়াল স্কুল। সেইখানে মেজ ছেলেকে ভর্তি করে দিলেন। নাসিরউদ্দিন স্কুলে কয়েক বছর পড়েছিলেন হেমন্ত মুখার্জি। পরে ১৯৩৪ সালে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে ক্লাস 7-এ ভর্তি হন। একবার এই স্কুল থেকেই ক্লাসে গান গাওয়ার অপরাধে কিশোর হেমন্তকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তখন তিনি ১০ম শ্রেণীর ছাত্র। ঘটনাটি এরকম: অফ পিরিয়ডে ছাত্ররা যে যার মতো হইচই করছে, টেবিল বাজিয়ে গান ধরেছিলেন হেমন্ত মুখার্জি। তাঁর সঙ্গে কোরাসে গলা মিলিয়েছিলেন কয়েকজন সহপাঠী। সেই সময় হঠাৎ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই ক্লাসে ঢুকলেন। ছাত্রদের কাণ্ড কারখানা দেখে রাগ আর চেপে রাখতে পারেননি। তাঁকে দেখে তো ক্লাস শুদ্ধ সবাই চুপ। জিজ্ঞাসা করলেন, কারা গান করছিল? সকলেই চুপ। একটা আলপিন পড়ার শব্দও তখন শোনা যাবে। কয়েক মুহূর্ত কাটল। হেমন্ত মুখার্জি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বললেন, স্যার, আমি গাইছিলাম। ছোট্টবেলা থেকেই সত্যি কথা বলা তার অভ্যেস ছিল। কালিদাসবাবু ছেলেকে বলেছিলেন, সবসময় সত্যি কথা বলবে, বাকসিদ্ধ হবে। যদি ভুলবশত কাউকে বাঁচাতে কখনো মিথ্যে বলেও ফেলো, দেখবে সেটাই সত্যি হবে। বাবার এই অমূল্য কথাগুলো চিরদিনই মনে রেখেছিলেন হেমন্ত মুখার্জি। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বললেন, তুমি আমার সঙ্গে অফিসে এসো। তাকে রেজিস্টার খাতা বার করতে দেখলেন হেমন্ত মুখার্জি। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ঠিক কী করতে চান বুঝতে পারছিলেন না তিনি। এক রাশ উদ্বেগ নিয়ে চুপ করে দাঁড়িয়েছিলেন। এরপর অবাক হয়ে দেখলেন রেজিস্টার খাতায় তার নাম লাল কালি দিয়ে কেটে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার রীতিমতো বিরক্তি প্রকাশ করে বললেন, এই স্কুল থেকে তোমাকে বের করে দেওয়া হলো। এবার যত খুশি গান গেয়ে বেড়াও, কেউ কিছু বলবে না। হেমন্ত মুখার্জি অফিস থেকে বাইরে বেরোতেই দেখলেন ক্লাসের বন্ধুরা সব বাইরে দাঁড়িয়ে। সকলের চোখে মুখে উৎকণ্ঠা। তার নাম রেজিস্টার খাতা থেকে কেটে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে শুনে বন্ধুরা তো হতবাক। তার সহপাঠী দেবকুমার রায় একটু ডানপিটে ধরনের ছেলে ছিল। ও সোজা অফিস ঘরে ঢুকে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার স্যারকে বললেন, কিছু মনে করবেন না স্যার, অন্যায় আমরা সকলেই করেছি। শাস্তি কেন শুধু হেমন্ত একা পাবে? আমাদের সবাইকে শাস্তি দিন। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার দেবকুমার ও অন্য ছাত্রদের ক্লাসে যেতে বললেন। দেবকুমার পরে পুলিশের খুব বড় অফিসার হয়েছিল। বই খাতা নিয়ে মনের দুঃখে বাড়ির দিকে রওনা দিলেন হেমন্ত মুখার্জি। তার সঙ্গে কয়েকজন বন্ধুবান্ধবও বাড়িতে এলেন। বাড়িতে বেশ কিছুক্ষণ চুপচাপ মাথা নিচু করে বসে রইলেন তিনি। তার বাবা তখন বাড়িতে ছিলেন না। মা বললেন, কি হয়েছে তোর, চুপ করে বসে আছিস কেন? তিনি নিজেকে আর সামলাতে পারলেন না। দু চোখ জলে ভরে এলো। মাকে পুরো ঘটনাটা বললেন। বাবা ততক্ষণে অফিস থেকে বাড়ি ফিরেছেন। সব কথা শুনে বললেন, তুমি ক্লাসে টেবিল বাজিয়ে গান গেয়ে অন্যায় করেছো, কিন্তু তাই বলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই স্কুল থেকে তোমার নাম কেটে দেবেন, সেটাও তো ঠিক নয়। তোমার ম্যাট্রিক পরীক্ষার কয়েক মাস পর আমি তোমার স্কুলে যাচ্ছি, দেখি কি করতে পারি। হেমন্ত মুখার্জির বাবা হেডমাস্টার মশাইয়ের সঙ্গে দেখা করলেন। তাঁর ওপর থেকে শাস্তি তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন। হেড স্যার বলেছিলেন, আমি সহানুভূতির সঙ্গে এই পুরো বিষয়টা বিবেচনা করছি, তবে শাস্তি তো আমি দিইনি, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার দিয়েছেন। ওর কাছে গিয়ে সবটা বুঝিয়ে বলুন। আমার আশা উনি বুঝবেন। লজ্জার মাথা খেয়ে তার বাবা অ্যাসিস্ট্যান্ট হেড স্যারের কাছে গিয়ে হেমন্ত মুখার্জিকে স্কুলে রাখার জন্যে আবেদন করলেন। অবশ্য তার জন্যে তার বাবাকে অনেক কথা শুনতে হয়েছিল। এরপর তার ওপর থেকে শাস্তি তুলে নেওয়া হলো। অ্যাসিস্ট্যান্ট হেড স্যার খুব কড়াধাতের মানুষ ছিলেন। হেমন্ত মুখার্জি আবার স্কুলে রয়ে গেলেন। তবে তার সব থেকে খারাপ লেগেছিল বাবার জন্যে। তার কারণে বাবাকে এত অপমান সহ্য করতে হলো, অথচ বাবা তাকে একটুও বকাঝকা করেননি। উনি খুব ঠান্ডা মনের মানুষ ছিলেন। ছেলেকে মেয়েকে কখনো অহেতুক শাসন করেননি। মিত্র ইনস্টিটিউশনে পড়াশোনার ব্যাপারে
আর একটা কথা হলো, এই স্কুলের মাইনে বেশি ছিল। হেমন্ত মুখার্জিদের আর্থিক অবস্থা তেমন ছিল না। তার বাবা স্কুল কর্তৃপক্ষের কাছে নিবেদন করে তাকে হাফ ফ্রি করিয়ে নিয়েছিলেন। প্রতি বছর স্কুলে পুরস্কার বিতরণের পর গানের অনুষ্ঠান হতো, কিন্তু তাকে ডাকা হতো না। অথচ তিনি গাইতে ভালোবাসতেন, তাই তার খুব মন খারাপ করত। একদিন কবি সুভাষ মুখোপাধ্যায় তাকে বললেন, চল তোকে রেডিওতে নিয়ে যাই, স্কুলের ফাংশনে তোকে গাইতে হবে না। একটা অডিশন হলো। সন্তোষ সেনগুপ্তের গাওয়া গান আজও পরে গো বনে, এই গানটি তিনি অডিশনে গেয়েছিলেন, পাশ করেও গেলেন। একটা প্রোগ্রামও এলো, কিন্তু তখনকার দিনে গান গাইবার ব্যাপারটা তেমন ভালো চোখে দেখা হতো না, অপরাধ বলে মনে করা হতো। হেমন্তবাবুর বাবা তাকে গাইতে দিতে চাননি, মায়ের কথা শেষ পর্যন্ত অনুমতি দেন। হেমন্ত মুখার্জির বাড়িতে দধি মানব শালগ্রাম শিলা প্রতিষ্ঠিত ছিল। দধি মানবকে প্রণাম করে জীবনের প্রথম রেডিও প্রোগ্রাম করতে বেরোলেন তিনি। সেটা ছিল 1935 সাল। কতদিন আগের কথা। তিনি খুব ঈশ্বর বিশ্বাসী ছিলেন। তার আশীর্বাদে জীবনের অনেক ক্ষেত্রেই হেমন্তবাবু উতরে গিয়েছিলেন। হেমন্তবাবুর গাওয়া ওই গান দুটো ছিল, আমার গানেতে এলে নবরূপে চিরন্তনী ও আকাশের আশ্রিতে ভাই। প্রথম প্রোগ্রামে তিনি সাফল্য পেলেন। প্রথম গানটি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা ছিল। এরপর আরও রেডিও প্রোগ্রাম আসতে লাগলো। এই প্রসঙ্গে একটা কথা বলার, হেমন্ত মুখার্জির বাড়িতে সেই সময় রেডিও ছিল না। তখন তো এরিয়াল রেডিওর যুগ। অথচ ছেলের রেডিওতে প্রথম লাইভ প্রোগ্রাম শোনার খুব ইচ্ছে ছিল তার মায়ের। যখন রেডিও প্রোগ্রাম শুরু হবে তার একটু আগেই তিনি চলে গেলেন বাড়ির ছাদে। পাশের বাড়ির রেডিও থেকে ভেসে আসা ছেলের গান শুনলেন। পরে তিনি ডায়েরিতে লিখেছিলেন, আমার বিশ্বাস একদিন আমার ছেলের নাম পঙ্কজ মল্লিক, শচীন দেব বর্মনের পাশাপাশি অসংখ্য মানুষের মনে দাগ কাটবে। ঈশ্বর হেমন্তকে সেই আশীর্বাদই করুন। ধন্যবাদ।